নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 22শে জুন 2024, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে 163তম 163rd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছে। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা দুটোই অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী, আর বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। তিনি আমার পাশেই বসে আছেন। আসুন সময় নষ্ট না করে আমরা আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলী সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আমি আগের দিনেই আপনাদের বলেছিলাম যে আমি পরপর দুদিন স্বামীজির খবরের কাগজের ধারণা নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম, কারণ আমি নিজে একটি বই এখন লিখছি, বইটির নাম রিপোর্টার বিবেকানন্দ। আমার বারবার মনে হয়েছে যে স্বামীজি যে ভাষা ব্যবহার করতেন সেই ভাষাটি রিপোর্টারের ভাষা। আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম, টেলিগ্রাফ পত্রিকার সম্পাদক ছিলেন এম.জি. আকবর। তিনি বলতেন, দেখো এমন ভাষায় তোমায় লিখতে হবে যে পরের দিন সকালে একটা ক্লাস 7-এর ছেলে এবং ভাইস চ্যান্সেলর একই খবরের কাগজ পড়বে। তিনি উদাহরণ দিয়ে দেখাতেন, চমৎকার ছিল। তিনি স্পোর্টসের খুব ভক্ত ছিলেন।
এবং আমাকে একটি ম্যাগাজিন পড়তে বলেছিলেন, সেই ম্যাগাজিনটি আর এখন পাওয়া যায় না, ন্যাশনাল লাইব্রেরি আমি পড়তাম, ম্যাগাজিনটার নাম স্পোর্টস অ্যান্ড পাস টাইম। সেখানে বিভিন্ন খেলাধুলা, ক্রিকেটের বিশেষ করে নানা বর্ণনা থাকতো। বাস্তবিক যখন পড়া হতো তখন যে কে ভাইস চ্যান্সেলর এবং ক্লাস 7-এর ছেলে না বুঝে সেই বর্ণনাগুলো পড়তেন, সে অসাধারণ। ওয়াল্টার হ্যামন্ড ব্যাট করছেন, তার বর্ণনা, টেড ডেক্সটারের খেলার কথা, ওয়াল্টার হ্যামন্ডের ওয়ালি হ্যামন্ডের রয়েছে, তারপর কলিন কাউড্রের রয়েছে, অসাধারণ। লিয়ারি কনস্ট্যান্টাইন, স্যার ফ্র্যাঙ্ক এদের বর্ণনা আছে, এবং স্পোর্টস অ্যান্ড পাস টাইমে পড়বার মতো ম্যাগাজিন ছিল। তো স্বামীজির লেখা পড়ে আমার মনে হয়েছে যে তিনি যখনই লিখেছেন সঙ্গে সঙ্গে একটা গ্রেটার অডিয়েন্সকে তিনি অ্যাড্রেস করতে চেয়েছেন, এবং সেই জন্যে সহজতম ভাষায় তিনি লিখতে চেয়েছেন। তো আজকে আমরা আলোচনা করব আজকে এবং পরের দিন যে দুটি নিয়ে, আলাসিঙ্গা পেরুমলকে লেখা দুটি চিঠি, আজকেরটি এবং পরের দিনেরটি। কিন্তু ফাঁকে ফাঁকে স্বামীজির উদ্বোধনের কথা আসবে, এবং মনে রাখতে হবে শুরুতেই যে 1894 সালে শিকাগোতে একটু থিতু হওয়ার পর স্বামীজি প্রথম চিঠিটি যে লেখেন গুরু ভাইদের, সেখানেই স্বামীজি বলেন যে তোমরা নাকি একটা খবরের কাগজ বের করবে না, কী করবে ঠিক করেছিল, তার কি হলো বলো। স্বামীজি ছাড়া কারুর মাথায় আসেনি যে মিডিয়ার মধ্যে দিয়ে পজিটিভ থটস জেনারেট করা যায়। আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, বিবেকানন্দের সময় ইংরেজি এবং বাংলা কাগজ পড়ার সৌভাগ্য আমার হয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে। ইংরেজি কাগজগুলোর কথা আমি বলছি না, কিন্তু বাংলা কাগজগুলো যে কদর্যতার মধ্যে ডুবেছিল, যে খিস্তি খেউড়ের মধ্যে ডুবেছিল, যে অশ্লীল বিজ্ঞাপন তারা প্রথম পাতায় দিত, সেটি বলবার নয়। স্বামী যেদিন প্রথমবার পাশ্চাত্য থেকে বিদেশে আসেন 19শে ফেব্রুয়ারি 1897 সাল, এটি বাংলা কাগজ প্রথমের পাতায় যে বিজ্ঞাপন ছাপিয়েছিল সেটি আমি বলবো না, কারণ সেটি বললে এটি কাউন্টার প্রোডাক্টিভ হবে, কিন্তু ছিল সেটা। স্বামীজি তাই কী করলেন, স্বামীজি উদ্বোধন পত্রিকার মাধ্যমে চেষ্টা করেছিলেন খোল নলচে পরিবর্তন করার। প্রথম কথা, তিনি ট্রাইলিঙ্গুয়াল খবরের কাগজের কথা ভেবেছেন। আজ অবধি ভারতবর্ষে কোনো ট্রাইলিঙ্গুয়াল পেপার বেরোয়নি, যদিও কিছু ধর্মীয় প্রতিষ্ঠান তারা ত্রিভাষিক ম্যাগাজিন বছরে একটা বের করে। স্বামী সদানন্দজিকে ব্যবহার করতে চেয়েছিলেন হিন্দি অংশটি দেখার জন্যে, স্বামী অভেদানন্দজিকে ইংরেজি অংশটি এবং শারদানন্দজিকে বাংলায় অংশটি, এবং বিনা পয়সায় কাগজ বিতরণ করবেন তিনি সেই পরিকল্পনা করেছিলেন। কিন্তু এত খরচ সাপেক্ষ রামকৃষ্ণ মিশন এখনও সেটি পেরে ওঠেনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রামকৃষ্ণ মিশন যে আধুনিকতার দিকে যাচ্ছে, হয়তো খুব দূরে নয় রামকৃষ্ণ মিশনের টেলিভিশন চ্যানেল খুলবে, যে টেলিভিশন চ্যানেলের মধ্যে দিয়ে ইতিবাচক ভাবগুলোকে মানুষের কাছে তুলে ধরা হবে। উদ্বোধন পত্রিকা যখন বেরোয় 1899 সালের 1 মাঘ, তখন স্বামীজি সেই উদ্বোধনের প্রস্তাবনা লিখেছিলেন, এবং সেখানে লিখছেন, যেথায় মহামূর্খ পরবিদ্যানুরাগের ছলনায় নিজ মূর্খতা আচ্ছাদিত করিতে চায়, যেখানে জন্মালস নিজের বৈরাগ্যের আবরণ অকর্মণ্যতার ওপর নিক্ষেপ করে, যেখানে সত্যগুণের ধুয়ো তুলিয়া দেশ তমগুণ সমুদ্রে ডুবে গেল, যেখানে নিজের সামর্থ্যহীনতার ওপর কারো কোনো দৃষ্টি নাই, কেবল পরের ওপর সমস্ত দোষ নিক্ষেপ, প্রতিভা কতিপয় পুস্তক কণ্ঠস্থে, বিদ্যা চর্বিত চর্বণে, সর্বোপরি নাম কীর্তন, পূর্বপুরুষের নাম কীর্তন বিতরণে। এর থেকে বড় সত্যি কথা নেই। ধরুন এখন তো প্রচুর ইউটিউব চ্যানেল হয়, এবং সেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভাষায় লোকে ধর্মের কথা বলে, এবং একজন আছেন এত পণ্ডিত, তারা একেবারে বেদ থেকে, উপনিষদ থেকে, ব্রহ্মসূত্র থেকে বলেন, শুধু বাংলা বা ইংরেজিতে নয়, অন্য ভাষাতেও। কিন্তু কেউ রিয়েলাইজ সোল নয়, যে কারণে কথাগুলো শুনলে ভেতরে কোনো পরিবর্তন হয় না, পিআর গ্রুপের কাছে চলে যেতে হয়। সে কি, তুমি অমুক মহারাজের কথা শোনোনি, আমি তার মিটিংয়ে গিয়েছিলাম, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঢুকলাম। কিন্তু রিয়েলাইজ সোলের ভীষণ দরকার। তাই স্বামীজি বলছেন যে নিজ প্রতিভা কতিপয় পুস্তক কণ্ঠস্থে, বিদ্যা চর্বিত চর্বণে। স্বামীজি এমন একজন মানুষের কাছে বসে পড়াশোনা করেছিলেন, স্বামী শ্রীরামকৃষ্ণ, তিনি রিয়েলাইজেশনের কথা বলতেন, এবং তিনি রিয়েলাইজ সোল স্বামীজির মধ্যেও সেই রিয়েলাইজেশনটা ঢুকিয়ে দিয়েছিলেন। যে কারণে স্বামীজি এত কম সময়ের মধ্যে এত গভীর জিনিস বুঝতে পারতেন। একটা ছোট্ট উদাহরণ দিই। স্বামীজি পাশ্চাত্যে গেছেন,
পাশ্চাত্যের মহিলাদের সম্বন্ধে 2 লাইনে স্বামীজি বর্ণনা করছেন। বিচিত্র পান, বিচিত্র যান, সুসজ্জিত ভোজন, বিচিত্র পরিচ্ছেদে লজ্জাহীনা বিদুষী নারীকুল। স্বামীজি লিখছেন অসাধারণ ভাষা। এই চোখ না থাকলে এটা দেখা যায় না, রিপোর্টারের চোখ। শ্রীরামকৃষ্ণের কথা ভাবুন। শ্রীরামকৃষ্ণ এক্সিবিশনিজমের একটা গল্প বলছেন। বাজারে এক মাচুলি একটা সোনার বাউটি পড়েছে, কিন্তু সে বাউটিটা কেউ দেখতে পাচ্ছে না। তাই জন্য সে নানা রকম মাছ বিক্রির চলে, হিসেব করবার চলে বাউটিটা দেখাচ্ছে, যাতে ক্রেতা বাউটি দেখে সেটার প্রশংসা করে। এক্সিবিশনিজম এই যে দেখাতে পেরেছিলেন রিয়েলাইজ সোল বলে সম্ভব হয়েছিল। তাই স্বামীজি চেয়েছিলেন উদ্বোধন বাড়ি বাড়ি পৌঁছক, একটি পারিবারিক পত্রিকা 1899 সালে শুরু হয়, এখনও নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হচ্ছে এবং ভারতবর্ষের কোনো দেশীয় ভাষার পত্রিকার এই রেকর্ড নেই। স্বামীজি প্রবুদ্ধ ভারত তৈরি করেছিলেন। সেই প্রবুদ্ধ ভারতের মধ্যে দিয়ে ইংরেজি মানুষের কাছে তিনি পৌঁছাতে চেয়েছিলেন। আলাসিঙ্গা পেরুমল তার প্রথম এডিটর ছিলেন, পরে স্বামী স্বরূপানন্দ এডিটর হন। দুর্ভাগ্যের বিষয় আমাদের যে স্বামী স্বরূপানন্দ মাত্র 31 বছর বয়সে মায়াবতীতে মারা যান। তিনি যদি অনেক দিন বাঁচতেন তাহলে প্রবুদ্ধ ভারতের বিরাট জায়গায় পৌঁছতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আলাসিঙ্গা পেরুমলকে চিঠি লিখছেন, এটি ইংরেজি চিঠি, আমরা তার বাংলা অনুবাদটি পড়ছি। ভারতের খবরের কাগজ ও তাদের সমালোচনা সম্বন্ধে যা লিখেছ তা পড়লাম। তারা যে এরকম লিখবে তা এদের পক্ষে খুব স্বাভাবিক। প্রত্যেক দাস জাতির মূল পাপ হচ্ছে ঈর্ষা। আবার এই ঈর্ষার দেশ ও সহযোগিতার অভাবই এই দাসত্বকে চিরস্থায়ী করে রাখে। ভারতের বাইরে না এলে আমার এই মন্তব্যের মর্ম বুঝবে না। পাশ্চাত্য জাতিদের কার্যসিদ্ধির রহস্য হচ্ছে এই সহযোগিতা। স্বামীজি বলছেন দাস জাতিদের মূল হচ্ছে ঈর্ষা। আমাদের স্বাধীনতার 75 বছর পরে যেহেতু আমরা শুধুমাত্র পলিটিক্যাল ফ্রিডম পেয়েছি, ভেতর থেকে পাল্টায়নি, তাই হিংসে কিন্তু এখনও একটা বড় জিনিস, যেটা আমাদের সমাজের সবচেয়ে বড় অন্তরায়। স্বামীজি বলছেন যে জেলাসি ইজ আওয়ার ন্যাশনাল সিন। এখনও তাই জেলাসি, এবং মানুষ কিছুতেই শুধু নতুন কোনো জিনিস নিতে পারে না। যিনি নতুন কিছু করতে চান তার তুমুল সমালোচনা করেন, তার কারণ আমাদের ভেতরে দাস সুলভ যে মনোভাব সেটা এখনও যায়নি। ভারতের বাইরে না এলে এই মন্তব্যের মর্ম বুঝবে না। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, আমার যদি পয়সা থাকতো তাহলে তোমাদের সবাইকে একবার বিদেশ ঘুরিয়ে নিয়ে আসতাম। পাশ্চাত্যের প্রচুর দোষ, বড় গুণ হচ্ছে তারা নতুনকে গ্রহণ করতে পারে, বিশেষ করে আমেরিকায় এখনও তাই, এখনও সেটি চলেছে। গত কয়েকদিন আগে আমার ছেলে বিদেশে পিএইচডি করে, সেটা সেমিনার পেপার জমা দিয়েছে, রিসার্চ ফাইনাল থিসিস জমা দেওয়ার আগে সেটা দিতে হয়, এদেশেও হয় ওদেশেও হয়। তা আমাকে বলছিল যে যখন এরা কোনো প্রশ্ন করে যে অংশটা থিসিসে তাদের হয়তো পছন্দ হয়নি, সেই প্রশ্নের মধ্যে একটা অত্যন্ত নমনীয়তা থাকে। তারা খুব পোলাইটলি জিজ্ঞেস করে যে আচ্ছা আমার জায়গাটা এই মনে হচ্ছে, আপনি কি বলেন। কিন্তু ভারতীয়রা যখন কোনো প্রশ্ন করে তাদের কাজই হচ্ছে যিনি বলেছেন তাকে কতভাবে খাটো করা যায়। এই দাসসুলভ ভাবটা আমাদের যায়নি, কারণ উই সাফার ফ্রম ইটারনাল ইনসিকিউরিটি, সব স্তরে আছে। আমি তো মাঝে মাঝে এখন ভাবি, আমি উত্তম কোণের খুব ভক্ত, আপনারা এই মুহূর্তে হয়তো জেনে ফেলেছেন। এই যে তাঁর যে সমালোচনা হয় তার প্রধান কারণ হচ্ছে যে আমরা বড়োভাবে কাউকে দেখতে পাই না, যে কারণে দেখবেন এখনও বহু জায়গায় মনে না এই জায়গাটা উনি ঠিক করেননি। কয়েক বছর আগে তো অনেকেই বলতেন যে তিনি শুধু ওই ম্যাটিনি আইডল, ওর বাইরে কিছু জানেন না, কারণ তারা দেখতেন না, দেখার চোখও তাদের নেই। আমাদের একজন বিরাট রাজনৈতিক নেতা উত্তম কুমার মারা যাওয়ার পর বলেছিলেন যে ওকে বেশি সম্মান দেওয়ার দরকার নেই, কারণ তিনি বড় একটা অভিনয় জানতেন না। এই যে আমাদের দেশে দাসসুলভ বৃত্তি, এ তো যায়নি। ধরুন বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরে কলকাতায় এলেন, তাকে প্রথম প্রশ্ন করা হলো আপনি ওখানে কি খেতেন। আপনি যে প্রচার করেছেন ভারতবর্ষকে, আপনি যে ভারতবর্ষকে জাগরণের কথা বলেছেন, আপনার সঙ্গে যারা বিদেশি এসেছেন তারা যে আপনার সাফল্য দেখেছেন পাশ্চাত্যে, সেটা নিয়ে কেউ প্রশ্ন করছে না। আপনি কি খেতেন স্বামীজি ওখানে? স্বামীজি বলতেন যা পেতুম তাই খেতুম। বাঙালিরাই কিন্তু তাকে বলেছিল যে বিবিকা আনন্দ, সরলা দেবী চৌধুরানী, তিনি কিন্তু যখন নিরাশা লেখেন তখন বলেছিলেন বেলুড় মঠের ওই চূড়া ভেঙে গেলে দেশের কোনো ক্ষতি হবে না। আবার প্রত্যাহার লিখেছিলেন স্বামীজি মারা যাওয়ার পর, এবং সেখানে বলেছিলেন যে বিবেকানন্দের ছিল
ডিনামাইটের শক্তি, তার একটি স্ফুলিঙ্গ আমার মধ্যে এসে প্রবেশ করেছিল, আমাকে ভেঙে নতুন মানুষ রূপে গড়েছিল। সরলা দেবী চৌধুরানী স্বরূপানন্দকে দেখে লিখেছিলেন, এদের এই সংসারী তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থপরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। কিন্তু তিনিও কিন্তু এই সমালোচনা করেছিলেন। এবং ভারতবর্ষের মনেই রাখতে হবে যে আমরা এই সবসময় এই স্বার্থপরতা এবং ঈর্ষার মধ্যে থাকি। আমি তো বহু জায়গায় যাই। আগেকার দিনে কি হতো, আমাকে হেমন্ত মুখার্জি বলেছেন যে একটা ফাংশানে গেছেন, সেখানে পঙ্কজ মল্লিক গাইবেন, ধনঞ্জয় ভট্টাচার্য গাইবেন, জগন্ময় মিত্র গাইবেন। যারা এসছেন, গান হয়ে গেছে, তারাও কিন্তু অন্য লোকের বসে গান শুনতেন। এখন আর সে চলটাই উঠে গেছে। শিল্পী আসবেন, নিজের গান কয়েকটি গাইবেন, উঠে চলে যাবেন। এই যে অসহিষ্ণুতা, এটা কিন্তু ঈর্ষার একটা বিরাট লক্ষণ, যে আপনি ইনটলারেন্ট হয়ে গেছেন, আপনি কারোর কথা শুনতে পাবেন না। আমাকে একজন খুব বড় ডাক্তার, ডক্টর স্ট্যানলি জন, বিখ্যাত ডাক্তার তিনি ভারতবর্ষের, তিনি মাদ্রাজের খুব সুন্দর কথা বলেছিলেন। আমার ভাইয়ের একটা বড় অপারেশন হবে, তাই জন্য মাদ্রাজে নিয়ে গিয়েছিলাম, তাঁর সঙ্গে এবং স্ত্রীর সঙ্গে আমার পরিচয় হয় তামিলনাড়ু হসপিটালে। তিনি বলেছিলেন, জানো তো, মেডিকেল বোর্ড ইজ ভেরি সাকসেসফুল আউটসাইড বেঙ্গল বাট নট ইন বেঙ্গল। কেন? কারণ মেডিকেল বোর্ডের যারা সদস্য বাংলাদেশে, তারা সবসময় দেখেন যে আমি যেন আমার পাশের ডাক্তারের থেকে বেশি জানি, মাঝখান থেকে রুগী ছবি হয়ে যায়। ও দেশে তা হয় না। আমার মনে আছে, আমার ভাইয়ের বড় একটি অপারেশন হয়েছিল, সেখানে একজন নিউরো সার্জন ছিলেন, অর্থোপেডিক সার্জন ছিলেন, জেনারেল সার্জন ছিলেন, জেনারেল ফিজিশিয়ান ছিলেন। তারা সবাই যখন দেখছে, প্রত্যেকে একটা গোল টেবিল বৈঠকে বসে মূল কাজ হচ্ছে যিনি অসুস্থ তাকে কি করে স্বস্তি দেওয়া যায়। এবং বিবেকানন্দ বলছেন, বিদেশে না এলে এটা তোমরা দেখতে পাবে না। বিদেশে অনেক কিছু নেই, অনেক কিছু খারাপ, কিন্তু বড় গুণ হচ্ছে দুটো। একটা হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা, আরেকটা হচ্ছে ঈর্ষাহীনতা। ওরা যে ঈর্ষা করে না তা নয়, কিন্তু আমাদের মতো সর্বজনীন ঈর্ষা নয়। আমি তো একটা কথা আপনাদের বারবার আগেও বলেছি, এখনও বলছি, আমাদের যখন কোনো নতুন লোক আসেন কোনো উচ্চ পদে, তার একমাত্র কাজ হচ্ছে তাঁর পূর্বসূরি যা করেছিলেন সেটাকে লোকের সামনে বলা, কিচ্ছু করেননি এই বলে নিজে নতুনভাবে সব কিছু করবেন। এবং নতুন করতে গিয়ে কী হয়, তার যদি ক্ষমতায় না কুলায়, তিনি পুরো জিনিসটার 12টা বাজিয়ে চলে যান। এটি আমাদের দেশের ধর্ম, আমরা সবাই জানি। পাশ্চাত্য জাতিদের কার্যসিদ্ধির রহস্য হচ্ছে সহযোগিতা। এদের শক্তি অদ্ভুত, আর এর ভিত্তি হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস আর পরস্পরের কার্যের গুণগ্রাহিতা। আর জাতটা যত দুর্বল ও কাপুরুষ হবে, ততই তার ভেতরে এই কাপুরুষতার পাপটা স্পষ্ট দেখা যাবে। যতই কষ্টকল্পিত হোক, মূলে কতকটা সত্য না থাকলে কোনো অপবাদই উঠতে পারে না। আর এখানে আসবার পর মেকলে ও আর অনেক বাঙালি জাতকে যে ভয়ঙ্কর গালাগালি দিয়েছেন, তার কারণ কিছু কিছু বুঝতে পারছি। স্বামীজি মেকলের কথা উল্লেখ করেছেন। মেকলে বাঙালিদের সম্বন্ধে অদ্ভুত মন্তব্য করেছিলেন। জাস্ট অ্যাজ হর্নস টু এ বাফেলো, স্টিং ইজ টু দ্য বি, বিউটি ইজ টু ওল্ড গ্রিক সং, ডিসেপশন ইজ টু দি বেঙ্গলি, লার্জ প্রমিসেস, স্মুথ এক্সকিউজেস, elaborate issues of circumstantial falsehood, chicanery, perjury and forgery are some of the weapons used both offensive and defensive by the people of Lower Ganges. তো স্বামীজি সেইটাকে বলছেন যে জাস্ট অ্যাজ হর্নস টু এ বাফেলো, যে যেমন মোষের দুটো শিং, যেমন মৌমাছির দুটো সুর, যেমন সৌন্দর্যের সঙ্গে গ্রিক সঙ্গীতের সংযোগ রয়েছে, তেমনি প্রতারণা হচ্ছে যে যারা গঙ্গার তীরে থাকেন এবং সমুদ্রের অববাহিকায় থাকেন, সেই মানুষদের একেবারে রক্তমজ্জা হারে মিশে গেছে। প্রতারণা, ডিসেপশান ইজ টু দি বেঙ্গলি, লার্জ প্রমিসেস, স্মুথ এক্সকিউজেস। ওই স্বামীজি বলছেন না, উদ্বোধনের ভূমিকায় বললাম, সামর্থ্যহীনতার ওপর কাহারও কোনো দৃষ্টি নেই, কেবল পরের ওপর সমস্ত দৃষ্টি নিক্ষেপ। নাচতে না জানলে উঠোন বাঁকা, এ মনে হয় বাঙালির মতো আর কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা কিছুতেই নিজেকে অ্যাসেস করতে পারি না, ওজনটা বুঝতে পারি না। এরা সর্বাপেক্ষা কাপুরুষ, আর সেই কারণেই এতদূর ঈশ্বরপরায়ণ ও পরনিন্দাপ্রবণ। হে ভ্রাত, এই দাস ভাবা সম্পন্ন জাতের নিকট কিছু আশা করা উচিত নয়।
ব্যাপারটা স্পষ্টভাবে দেখলে কোনো আশার কারণ থাকে না বটে, তথাপি তোমাদের সকলের সামনে খুলেই বলছি, তোমরা কি মৃত জড়পিণ্ডটার ভেতরে, যাদের ভেতর ভালো হবার আকাঙ্ক্ষাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, যাদের ভবিষ্যৎ উন্নতির জন্য একদম চেষ্টা নেই, যারা তাদের হিতৈষীদের ওপর আক্রমণ করতে সদা প্রস্তুত, এইরূপ মরার ভিতর প্রাণ সঞ্চার করতে পারো? কেন খবরের কাগজ খোলা? এইখানে বুঝিয়ে দিলেন। যারা জাগবে না, যারা ভালো শুনতে চায় না, যারা ভালো যারা করতে এসছে তাদের ওপর আক্রমণ করে, তাদের মধ্যে কি প্রাণ সঞ্চার করতে পারো? তোমরা এমন একজন চিকিৎসকের আসন গ্রহণ করতে পারো যিনি একটা ছেলের গলায় ঔষধ ঢেলে দেবার চেষ্টা করছেন, এদিকে ছেলেটা ক্রমাগত পা ছুঁড়ে লাথি মারছে এবং ঔষধ খাবে না বলে অস্থির করে তুলেছে সবাইকে। এই জন্যে খবরের কাগজ, যে দেশের মানুষ শুনবে না কথা, ভালো কথা শুনবে না। আমরা তো ভালো কথা শুনতে অভ্যস্ত নই। আমি তো যেখানে যাই সেখানে বহু অর্গানাইজার আছেন যারা বক্তৃতার শুরুতেই বলেন যে আমাদের আসলে 500 জন আশা করেছিলাম, 300 জন এসছেন। আমি অনেক বছর ধরে যুব সম্মেলন করছি, 1980 সাল থেকে। এখন তো যুব সম্মেলনে তাও 500 জনের জায়গায় 300 জন আসে। আমরা বনগাঁয় গেছি, লোকেশ্বরানন্দজি এবং রঙ্গনাথনন্দজি বক্তা, আত্মস্থানন্দজি এবং গহনানন্দজি গেছেন। সেই বক্তৃতা সভায় 1000 লোকের আমন্ত্রণ, 250 লোক এসছে, একটি বিশেষ রাজনৈতিক দল, বাকি কাউকে আসতে দেয়নি। এইভাবে শুরু হয়েছিল 40 বছর আগে, তার থেকে অনেকটা এগিয়ে গেছে। কিন্তু আমি তখনই তাদের বলি যে দেখুন, আমাদের জাতি তো, আমরা ভালো কথা শুনতে চাই না। যদি এমন কোনো একটা সম্মেলন হতো যে সকাল 10টায় শুরু হবে, বেলা 5টায় শেষ হবে, বিষয় হবে পরনিন্দা পরচর্চা, তাহলে আপনি জায়গায় কুলিয়ে উঠতে পারতেন না। তো আমরা কেন, আমাদের ওই দাসসুলভ, আমরা তো সাহেবদের কাছে প্রথম আত্মসমর্পণ করেছিলাম, যে কারণে দেখবেন আমরা ভাষার প্রতি কোনো টান নেই। আপনি দেখবেন ভুলেও শচীন তেন্ডুলকার যখন মারাঠি ভাষায় কোনো সাক্ষাৎকার দেন, ভুলেও একটা ইংলিশ শব্দ ব্যবহার করছেন। ইউটিউবে মাঝে মাঝেই দেখি 3 জন, তারা 2 জন তো সাক্ষাৎকারেই কথা বলছেন, লতা মঙ্গেশকর এবং শচীন তেন্ডুলকার, এবং লতা মঙ্গেশকর ও ভীমসেন যোশী, একটি ইংরেজি শব্দ নেই, সকলে ইংরেজি জানতেন। এমনভাবে দেশের ভাষার প্রতি টান। আর আমাদের যখন কোনো বড় ক্রিকেটার কথা বলেন, দেখবেন 2 মিনিট পরে তার ইংরেজি চলে আসে, দেখানোর চেষ্টা যে আমরা কত আন্তর্জাতিক। যার জাতি বলে কোনো বোধ নেই, সে আন্তর্জাতিক হতে পারে না, হওয়া সম্ভব নয়। কারণ আন্তর্জাতিকতা জাতি থেকেই আসে। তাই জন্য স্বামীজি বলছেন যে এমন কোনো চিকিৎসক তোমরা তৈরি করতে পারো যে একটি বাচ্চার মুখে ওষুধ ঢেলে দিচ্ছে, যে ওষুধে তার কাজ হবে, কিন্তু বাচ্চারা চিৎকার করছে, খাবো না বলছে, হাত পা ছুটছে এবং সবাইকে অস্থির করে তুলেছে। এই যে অস্থির করে তুলছে, এইটি স্বামীজি কাগজ কেন করতে চেয়েছিলেন, এখানে সেটি বলে দিলেন যে এই জন্যে কাগজ তৈরি করা, পজিটিভ থটস দিতে হবে। আমাকে মাঝে মাঝেই, আমি তো মিডিয়াতে এত বছর রয়েছি, আমাকে মাঝে মাঝেই বহু লোকে বলে যে আচ্ছা আমাদের তো টিআরপি বাড়ে কমে হয়, কিসের টিআরপি শুধুই বেড়ে থাকবে করা যায়। আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেই এক্সপেরিমেন্টটা আমরা কেউ করলাম না। সেইটি হচ্ছে যদি পজিটিভ খবর শুধু দেওয়া যায়, তার টিআরপি সবচেয়ে বেশি হবে। আমি উদাহরণস্বরূপ আপনাদের আমি বলি, এক সময় দূরদর্শন কেন্দ্র তরুণদের জন্য একটা অনুষ্ঠান করত, সাংঘাতিক জনপ্রিয় ছিল অনুষ্ঠান। দূরদর্শন কেন্দ্র এক সময় কৃষি সংবাদ পরিবেশন করত। যখন দূরদর্শন হয়, যখন রেডিও, তখন রেডিওর মধ্যে সেই কৃষি সংবাদ অসম্ভব চলতো। রেডিওর নাটক ভীষণ চলতো, প্রচুর মানুষ দেখতেন। রবিবার দিনকে নাটক দেখা রেডিওর সামনে বসে এই বাঙালি পরিবারের একটা অবশ্য কর্তব্য ছিল। তারপর ধরুন সুস্বাস্থ্য, স্বাস্থ্য কী করে ভালো রাখবো, যখন ঋতু পরিবর্তন হচ্ছে তখন শরীরটা কী করে ঠিক রাখবো, এগুলো ভীষণ চলতো। আস্তে আস্তে যখন টেলিভিশন এলো এবং প্রাইভেট চ্যানেলগুলো এলো, তারা মনে করলো যে পজিটিভ নিউজ না দেখানোটাই আধুনিকতা, এবং সেইটা করতে গিয়ে তারা শেষ করে ফেললো। আমি বিবিসির একটা কথা বলি, কেনিথ ক্লার্ক, তিনি বিখ্যাত প্রেজেন্টার ছিলেন ইংল্যান্ডের। তিনি একটা ওয়ার্ল্ড হিস্ট্রি দেখাতেন, 8 ঘন্টা ধরে বিবিসিতে প্রত্যেক বুধবার ওয়ার্ল্ড হিস্ট্রি, এক একটা দেশের ইতিহাস, কখনো ইজিপ্টের, কখনো জাপানের, কখনো নেদারল্যান্ডের, কখনো ইংল্যান্ডের, কখনো জার্মানির, কখনো ফ্রান্সের, কখনো ইটালির। এবং সে 8 ঘন্টার মধ্যে তার ভাস্কর্য, রাজ পরিবার, আধুনিকতা সব দেখিয়ে দিতেন। অসাধারণ প্রেজেন্টার ছিলেন তিনি। তাকে দেখা তো খুব কম, তিনি পিছন থেকে কমেন্ট্রি করে যেতেন। এবং বিবিসির এই অনুষ্ঠানটি
সবচেয়ে টিম সেবেস্টিয়ানের যে ইন্টারভিউ হতো তার থেকেও জনপ্রিয় ছিল। কারণ মানুষ, আমি বিশ্বাস করি, সে পজিটিভ জিনিসে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি এটা। তার কারণ কি জানেন? আমি তো অনেক বছর আয়রন এক্সারসাইজ করি। জিমনেশিয়ামে যারা আসে, যারা নানা রকম নেগেটিভ থটসের মধ্যে থাকে, যেই ওজনটা তোলে, আয়নার সামনে শরীরটা দেখে, সে পজিটিভ মাইন্ডেড হয়ে যায়। তো স্বামীজি সেই ইন্টেলেকচুয়াল জিমনাস্টিক্স করাবেন বলে খবরের কাগজ খোলার কথা বলছেন। একটি সন্ন্যাসী খবরের কাগজ খুলবেন, এর ভারতের দ্বিতীয় উদাহরণ নেই। এখন তো প্রত্যেকটি সন্ন্যাসী সংঘ তাদের মুখপত্র আছে, কিন্তু উদ্বোধন যখন খোলা হয়েছিল তখন কোনো মুখপাত্রই কারোর ছিল না, এবং তার মধ্যে দিয়ে খেয়ে না খেয়ে তিনি উদ্বোধন খুলেছিলেন। আমি নিশ্চয়ই কোনো না কোনো একদিন এই বাকচক্রে স্বামী ত্রিগুণাতীতানন্দকে নিয়ে বলবো। তিনি প্রথম সম্পাদক ছিলেন উদ্বোধনের, এবং স্বামীজি একটি চিঠিতে লিখছেন তার গুরুভাই স্বামী ব্রহ্মানন্দকে যে ওকে সর্বতোভাবে সাহায্য করবে, ও কিছু জানে না, ও কিছু পারবে না, আর মাঝে একটু মুচকি হাসি যে কোনো প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার পক্ষে এটাই যথেষ্ট। আবার ত্রিগুণাতীতানন্দকে বলছেন যে তুই এক লাফে লঙ্কায় গিয়ে পৌঁছবি, শুধু কাজ করে যা, আর গুজগুজেগুলো পেছনে পড়ে থাকবে। পরপর দুটো চিঠিতে ইন্সপায়ার করছেন ত্রিগুণাতীতানন্দকে, এবং ব্রহ্মানন্দজিকে কষান করছেন যে করবে না এগুলো, ও কিছু জানে না, ও কিছু পারবে না। কারণ ত্রিগুণাতীতানন্দ নতুন কাজ করতে যাচ্ছেন। সাধুদের মনে হচ্ছিল এ কিরে বাবা, একটা ছেলে সে কোথায় ঘরদোর ছেড়েছে, জব ধ্যান করবে, তা না এরকম চলে যাচ্ছে। আমাকে একজন স্বামীজি বলেছিলেন, তিনি খুব বয়স্ক স্বামীজি, তার শরীর চলে গেছে, তিনি এসছেন তখন বেলুর মঠে বন্যা হয়েছে পূর্ববঙ্গে, এবং বেলুর মঠের দল যাচ্ছে। তো স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ, তিনি তখন বেলুর মঠের অধ্যক্ষ, এবং সে ছেলেটিকে বলছে, মহারাজ অনেকে তো যাচ্ছে ওই রিলিফ টিমে, তো আমাকেও সেই টিমের মধ্যে রাখা হয়েছে, কিন্তু আমাকে পাঠাবেন না, আমি এখানে থেকে একটু কয়েকদিন জব দান করে আপনাদের সঙ্গ করতে চাই। তো শিবানন্দজি বলেছেন, তোমার যদি মনে হয় যে এইটা পুজো আর ওইটা পুজো নয়, তাহলে বুঝবে তুমি ঠাকুরকে ভুল বুঝেছ, যে দুটোই তোমার কাছে পুজো। এখন যখন এই অবস্থা তৈরি হয়েছে যে বন্যা ত্রাণে যেতে হবে, তখন তুমি এটাই তোমার সবচেয়ে বড় কাজ বলে তুমি মনে করবে। স্বামীজি আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন, এদেশে যাদের গরিব বলা হয় তাদের দেখেছি, আমাদের দেশে গরিবদের তুলনায় এদের অবস্থা অনেক ভালো হলেও কত লোকের হৃদয় এদের জন্য কাঁদছে। কিন্তু ভারতের চিরপতিত 20 কোটি নরনারীর জন্য কার হৃদয় কাঁদছে? তাদের উদ্ধারের উপায় কি? তাদের জন্য কার হৃদয় কাঁদে বলো? তারা অন্ধকার থেকে আলোয় আসতে পারছে না, তারা শিক্ষা পাচ্ছে না, কে তাদের আলোয় নিয়ে যাবে বলো? কে দাঁড়ে দাঁড়ে ঘুরে তাদের কাছে আলো নিয়ে যাবে? এরাই তোমাদের ঈশ্বর, এরাই তোমাদের দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। ওই কাগজের মধ্যে দিয়ে জাগানো, কিন্তু আলাসিঙ্গাকে কাগজ খোলার কথা বলছেন, এবং বলছেন এই যে মানুষগুলো অন্ধকারের মধ্যে রইল, এই যে মানুষগুলো শিক্ষা পেল না, এদের সেবাই তোমাদের কাছে পরম ধর্ম, এইটাই ভাবে তুমি এগোবে প্রত্যেক ব্যক্তি। এবং তারপর স্বামীজি বলছেন, যতদিন ভারতের কোটি কোটি মানুষ দারিদ্র অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ তাদের দিকেও ফিরেও তাকায় না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। এর ইংরেজিটা হচ্ছে, সো লং মিলিয়ন্স লিভ ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স, আই হোল্ড এভরি এডুকেটেড ইন্ডিয়ান আ ট্রেটার, হু হ্যাভিং বিন এডুকেটেড নার্সড ইন্টু লাক্সারি উইথ দ্য হার্টস ব্লাড অফ দ্য ডাউন ট্রডন, থাউজেন্ডস অফ টয়লিং পুয়ার নেভার ইভেন পেজ দ্য লিস্ট টু দেম। আপনারা যারা শুনছেন, দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলুন যিনি দেশের মানুষের জন্যে এইভাবে কেঁদেছেন, দেশের মানুষের কথা এইভাবে ভেবেছেন। রবীন্দ্রনাথ ভাবেননি, গান্ধীজি ভাবেননি, নেহেরু ভাবেননি, প্যাটেল ভাবেননি, কারুর চিঠিতে এইভাবে কান্না নেই। স্বামীজি বলছেন যে তাদের উদ্ধারের উপায় কি? তাদের জন্য কার হৃদয় কাঁদে বলো? তারা অন্ধকারে থেকে আলোয় আসতে পারছে না, তারা শিক্ষা পাচ্ছে না, কে কাঁদছে বলো? কোথা থেকে লিখছেন? 1895 ইংল্যান্ড থেকে লিখছেন, বিলাসিতার মধ্যে রয়েছেন, ভালো ভালো বাড়িতে নেমন্তন্ন হচ্ছে, খেতে যাচ্ছেন, খেয়ে আসছেন, তারপর লিখছেন দেশের গরিব মানুষের কথা। এ বামপন্থীদের বড় লোকের সেমিনার নয়, অন্তর থেকে উচ্চারিত বাণী, যে বাণী ছুঁয়ে যাচ্ছে আলাসিঙ্গা পেরুমলকে, উদ্বুদ্ধ করছে প্রবুদ্ধ ভারত খোলায়। এবং সেই প্রবুদ্ধ ভারত যখন বেরুচ্ছে, স্বামীজি তার জন্যে গ্রাহক সংগ্রহ করছেন বিদেতে, বলছেন কিভাবে তার ভাষা হবে।
অভেদানন্দজিকে বলছেন যে কালীর ভাষাটাকে একটু সোজা করতে হবে, সোজা ভাষা না হলে লোকে পড়বে না। এ সব দিক থেকে একটি মানুষ ভারতবর্ষের জাগরণের কথা বলছেন। আমরা মেক ইন ইন্ডিয়ার কথা এখন বলি, আসল মেক ইন ইন্ডিয়ার কথা বলেছিলেন বিবেকানন্দ। তাই ভারতবর্ষ কোনো দিন জাগবে না যদি জীবনের প্রত্যেকটি ক্ষণের সঙ্গে, প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে বিবেকানন্দের দর্শনকে যুক্ত না করা যায়। কারণ বিবেকানন্দের দর্শনের মধ্যে মানুষের আত্মার উদ্বোধনের কথা আছে, আর মানুষের কোনো ভেদ নেই। সব মানুষ, সব বর্ণের, সব ধর্মের, সব গোত্রের মানুষ এক, এবং তাদের জাগরণ যখন নিজের জীবনের অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়, যখন তাদের জাগরণ জীবনের পুজো হয়ে দাঁড়ায়, তখন মানুষ নতুন করে নিজেকে চিনতে পারে, জানতে পারে, এবং সমাজকে সে সাহায্য করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। স্বামীজির বিখ্যাত কথা বলে শেষ করব, সাহায্য দাও, সেবা দাও, তোমার যা দেবার আছে তুমি দিয়ে দাও, সাবধান বিনিময়ে কিছু চেও না। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।